নুবা পুরোপুরি রেডি হয়ে রুম থেকে বের হলো। আগে আশেপাশে তাকিয়ে দেখলো আরাফ আছে কিনা। পরপরই দেখলো না, এখানে কেউ নেই। নুবা আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। তখনই কানে ভেসে আসলো কারো গুঙানির শব্দ, যেন কোনো ছোট বাচ্চা কান্না করছে। নুবা ভুরু কুঁচকে নিল। তার জানা মতে তো বাড়িতে কোনো বাচ্চা নেই। কিছু সময় চুপ করে থাকার পর মনে পড়লো, আইস, কালকে না বাসায় ছোট্ট একটা পরী আসলো। নুবার সেই কথা মনে পড়েই নুবা এগিয়ে গেল। লিভিং রুমে যেয়ে দেখলো আয়রা কান্না করছে। নুবা হতভম্ব হয়ে গেল, কারণ এই বাচ্চাকে সোফায় কে রাখলো যদি পড়ে যায়। নুবা কাঁধের ব্যাগ রেখে আশেপাশে তাকালো যে কেউ আছে কিনা। না, একটা মাছিও নেই। নুবা আলতো করে যেয়ে আয়রাকে কোলে তুলে নিল। পরপরই তার চোখ দুটো জলজল করতে লাগলো। বাচ্চাটাকে তার কাছে প্রচন্ড ভালো লাগলো। কান্না করতে করতে নাক, গাল, ঠোঁট লাল বানিয়ে ফেলেছে। মনে হচ্ছে কোনো সাজানো পুতুল। নুবার ধারণা নেই বাচ্চাদের কিভাবে সামাল দেয়। তবু নুবা আয়রাকে থামানোর চেষ্টা চালালো। তবে আয়রা কান্না থামালো না। নুবা বিচলিত হলো। পরপরই কিছু একটা ভেবে আয়রার গালে চুমু খেলো। তাকে নিজ গালের সাথে ঠেকিয়ে দোল দিতে দিতে বলল, উম, চুপ করো বাবু। ইউর ড্যাড ডাজেন্ট লাইক স্ক্রিমিং। প্লিজ ডোন্ট ক্রাই প্লিজ। নুবা বুঝতে পারল না বাচ্চাটাকে কি বলে সম্বোধন করবে, কারণ কোনো সম্পর্কই নেই তাদের ভেতরে, না রক্তের না তাত্ত্বিক। আয়রা ফুপাতে লাগলো। সাথে নুবা স্পষ্ট শুনতে পেল আয়রার পেট থেকে কেমন অদ্ভুত শব্দ আসছে। নুবা নিজের অভিজ্ঞতায় বুঝতে পারল আয়রার ক্ষুধা লেগেছে। নুবা আয়রাকে বুকের সাথে আগলে নিল। বিচলিত হয়ে আশেপাশে তাকালো। সবাই যে কোথায় গেছে কে জানে। এদিকে আয়রা ক্ষুধায় নুবার বুক হাতড়াতে শুরু করলো। তার ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে নুবার বক্ষস্থল ছুঁয়ে দিল। নুবার চোখ বড় বড় হয়ে গেল। সাথে কেমন অদ্ভুত লাগলো। নুবা তাড়াতাড়ি আয়রাকে নিজের থেকে আলাদা করে সবাইকে খুঁজতে লাগলো। অন্যদিকে আয়রা বারবার ক্ষুধার চোটে নুবার বক্ষস্থল হাতড়াতে শুরু করলো। নুবা অস্থির হয়ে পড়ল। এ যেন সে মহা বিপদে ফেসেছে। মায়াও লাগছে, আবার আয়রার কাণ্ডে নুবা আনকমফোর্টেবল ফিল করছে। নুবা তাড়াতাড়ি ছাদে গেল। যেও দেখলো সবাই ওখানেই। ছাদ পরিষ্কার করা হচ্ছে, কারণ এখানে বিয়ের কিছু অংশ অনুষ্ঠান হবে। নুবা যে দেখলো আমিনা বেগম কয়েকটা লোক ডেকেছে এবং তাদের কাজ বুঝিয়ে দিচ্ছে। সাথে আরশিও আছে। আরহাম বিয়ের ফাংশনের জন্য ওয়েডিং ডেকোরেটরের সাথে কথা বলছে। আরহামকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোথায় কি বসবে। নুবা বুঝতে পারল না কার কাছে যাবে। এক পলক সবার দিকে তাকিয়ে সে আমিনা বেগমের দিকে এগিয়ে গেল। আমিনা নুবাকে দেখে বলল, তুই এখনো কলেজে যাসনি? নুবা আয়রাকে এগিয়ে দিয়ে বলল। ওর ক্ষুধা লেগেছে চাচি, কান্না করছিল। আমিনা ভুরু কুঁচকে বলল, ও তো আরাফের কাছে ছিল। আরাফ কোথায়? আমি জানি না তো চাচি। আয়ারকে আমি সোফায় পেয়েছি। কলেজে যাচ্ছিলাম, দেখি কান্না করছে, তাই নিয়ে আসলাম। আমিনা হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, আরাফের বুদ্ধির লোপ পেয়েছে নাকি? বাচ্চাটাকে ওখানে রেখে চলে গেছে। আজ বাসায় আসুক। আমিনা আয়রাকে কোলে নিল। নুবা এক পলক আয়রার দিকে তাকিয়ে পিছনে ফিরল চলে যাওয়ার জন্য। আমিনা বেগম নুবাকে ডেকে বলল। আচ্ছা শোন নুবা। নুবা ফিরে তাকালো। আমিনা বেগম নরম কণ্ঠে বলল, বিয়ের আর বেশি দিন নেই মা। এই কয়েকদিন না হয় কলেজটা অফতে। বাসে কত কাজ। আর আয়রাকে দেখার জন্য আলাদা মানুষ প্রয়োজন হবে। তুই থাকলে একটু সাহায্য হবে। কিন্তু চাচি, সামনে আমার এক্সাম। আমিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর মাও অসুস্থ। ওকে কি করে কাজে বলি? ইচ্ছে হলেই বাড়িতে 2-3টা কাজের লোক রাখা যায়, কিন্তু এই যুগে কাকে বিশ্বাস করব? তার উপর আরহাম, ওকে নিয়ে আরেক ঝামেলা। বাসায় অচেনা মানুষও আনা যথার্থ হবে না, বুঝতেই তো পারছিস। আর সে পাশ থেকে বলে উঠল, ডন্ট ওয়ারি নোবা, ক্লাসের সব নোট পেয়ে যাবি। আরাফ ভাইকে বলে তোর ক্লাস টিচারের সাথে বলিয়ে দেবনে।
নুবা কিছু সময় ভেবে বলল। আচ্ছা। আর সে একগাল হাসল। তাড়াতাড়ি এসে নুবরা এক হাত পেঁচিয়ে ধরে ফিসফিস করে বলল। আমি বাড়িতে থেকে একা মরবো বই? এবার থেকে আমি যেখানে, তুই সেখানে। না মানে, যা করব একসাথেই করব, ঠিক আছে? নুবা ঠোঁট বাঁকিয়ে আবারও মুখ গম্ভীর করে বলল। কখনো না। তুমি একটা চতুর মাইয়া, আমাকে ফাঁসাইয়া দিবা? ভাই, আমার এখনো বিয়ে শাদী হয়নি। আমি তোমার সাথে থেকে মরতে চাই না। আরশি নুবার গালে আলতো করে চাপড় মেরে বলল। বড় বোনের কথা অমান্য করিস, ছি। নুবা মুখ বাঁকিয়ে বলল। ছি, ছোট বোনকে মরার ফাঁদে ছেড়ে আসছো? আরশি নতুজানু হয়ে বলল। আমি ইচ্ছে করেই করেছি বল? ওই পাগলটাকে দেখলেই আমার ভয় হয়। তুই দেখেছিস কোনো সময় ভাইয়ার সাথে আমাকে কথা বলতে? নুবা একটু ভেবে বলল। কালকেই তো আমি ওনাকে প্রথম দেখলাম। তাহলে বুঝবো কি করে তুমি কথা বলছো কি না? নুবার ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তাকে আর আরশিকে দায়িত্ব দেওয়া হয়েছে আয়রাকে খাওয়ানোর। নুবা আরশির কথা মোতাবেক দুধ তৈরি করছে। আরশি আয়রাকে নতুজানু করে থামানোর চেষ্টা করছে। নুবা ফিটার বানিয়ে হাতে দিয়ে দেখলো গরম কিনা। তারপর আরশিকে ধরিয়ে দিল। আরশি আয়রাকে খাওয়াচ্ছে, কিন্তু আয়রা কোনো মতেই খাচ্ছে না। এদিকে আরশির তেমন বাচ্চা নিয়ে অভিজ্ঞতা নেই। আয়রা খেতেই চাচ্ছে না। বারবার আরশির বুকের সাথে লেপ্টে মেখে ফেলছে, যেন সেই দুধ খেতে চায় না, তার বুকের দুধ প্রয়োজন। আরশি অধৈর্য হয়ে যাচ্ছে, প্রায় কান্না পেয়ে যাচ্ছে তার। আমার মা, কেউ নেই ফুপু, তোকে কত ভালোবাসে। না খেলে তোর বাপ আমাকে এসে পানিতে চুবানি খাওয়াবে। খা না মা। এদিকে আরশির অবস্থা দেখে নুবা খিলখিল করে হাসছে। যত চিন্তা সব আরশির। আরশি নুবাকে হাসতে দেখে তার চোখে তার দিকে তাকালো। পরপরই খেয়াল করলো আরহাম এদিকে আসছে, কিন্তু নুবা নিচের দিকে চেয়ে হাসতেই আছে। আরশি বিড়বিড় করে বলল। দাঁড়া, দেখাচ্ছি মজা, খুব হাসি পাচ্ছে না? আরশি নুবাকে আদেশ করে বলল। রুবা বাবুকে একটু ধর তো, আমি হাতটা ধুয়ে আসি, পুরাই মেখে ফেলেছে। নুবা অনেক কষ্ট করে নিজের হাসি থামিয়ে হাত বাড়িয়ে বলল। দাও। আরশি মিসকে শয়তানের মতো হেসে নুবার হাতে আয়রাকে ধরিয়ে দিল। অন্য হাতে ফিডার ধরিয়ে দিয়ে চুপচাপ সরে গেল। নুবা শরীরের ওড়না দিয়ে আয়রার মুখ মুছে নাক টেনে দিল। আয়রার গালে হাত বুলিয়ে বলল। কেন খাচ্ছ না পচুবাবু? হুম, ফুপি কত কষ্ট পাচ্ছে। একটু খেলে কি হয়? তোমার না ক্ষুধা লেগেছে? আয়রা ড্যাব ড্যাব করে নুবার দিকে তাকিয়ে ঠোঁট ফুলায়। নুবার আয়রার ঠোঁট ফুলানো এত ভালো লাগে, না পেরে তার গোলুমলু গাল ঠেসে চুমু খায়। আয়রা চোখ মুখ খিচে কান্না করে ওঠে। নুবা বেশ ভয় পেয়ে যায়। তখনই নুবা শুনতে পায় What are you doing with my child? এরকম কর্কশ কণ্ঠে। নুবার মস্তিষ্ক পুরাই নড়ে ওঠে। নুবা দুইবার চোখের পলক ফেলে শুকনো ঢোক গেলে। পরপরই আস্তে আস্তে মাথা তুলে তাকালো নুবা। আরহাম কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। নুবা কি বলবে বুঝতে পেরে বলল। আমি ওকে ফিট করানোর চেষ্টা করছিলাম। ওর কোনো ক্ষতি করিনি। ট্রাস্ট মি। আরহাম ঝুঁকে আয়রাকে কোলে তুলে নিল। বাবাকে পেয়ে আয়রা আয়রা কিছুটা শান্ত হলো। বাবার শার্টে নিজের দুধে মাখা হাত মুখে মুছে নিতে শুরু করলো। আরহাম গম্ভীর কণ্ঠে বলল। By feeding the children like this, you have made them dirty. নুবা মাথা নিচু করে নিল। হালকা কম্পিত কণ্ঠে বলল। সরি। আরহাম নুবার হাত থেকে ফিডার নিয়ে নিল। পাশে বসে আয়াকে আলতো করে কোলে নিয়ে খাওয়াতে শুরু করলো। আয়রা একটু বাহানা করলেও এবার পুরো খেয়ে উঠল। এদিকে নুবা নাক ফুপিয়ে সামনে তাকিয়ে আছে, কারণ আরশি সামনে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। নুবা বুঝতে পারল আরহামকে দেখেই তাকে ফাঁসানোর জন্য আয়রাকে তার কাছে দিয়েছে। আরহাম মেয়েকে ফিট করানো শেষে কপালে চুমু খেল। মেয়ের গাল ছুঁয়ে বলল। Don't worry. Papa is always by your side, Ma. নুবা আস্তে করে ওখান থেকে উঠে চলে গেল। আয়রা ঘুমিয়ে আছে, তাকে বিছানায় শুয়ে আরহাম কিছু পার্সেল আনবক্সিং করছে। বাড়িতে অনেক বড় বড় পার্সেল এসেছে, সব আয়রার জন্য। দোলনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আরহাম নিজে পছন্দ করে অর্ডার করছে। সাথে সব থেকে ভালো জিনিসটা মেয়ের জন্য বেছে নিয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হলো
এই সকল পার্সেল আরশি আর নোবা টেনে হিসড়ে রুমে নিয়ে আসছে, কারণ আরহাম আদেশ করেছে। নোবা আর আরশি রুমের এক পাশে বসে আস্তে আস্তে পার্সেলগুলো খুলছে, আরহাম অন্য পাশে এগুলো কোথায় কি থাকবে গোছাচ্ছে। দুইজন ভয়ে ভয়ে কাজ করছে, ভুলেও বেশি শব্দ করছে না, আর না কোনো ভুল করছে। এর ভেতরেই ঘটল বিপত্তি। আরশি একটা পার্সেল খুলতে যেয়ে ভেতরের কিছু জিনিস ভেঙে ফেলল, সাথে সাথে ভাঙার বিকট শব্দ হলো। আরহাম বিরক্তি নিয়ে পিছনে তাকালো। আরশি শুকনো ঢোক গিলে ভাইয়ের দিকে তাকালো। নোবা কিছুটা দূরত্বে অবস্থান করলো, কারণ এখন কি সে জানে না? আরশি বলেছিল আরহাম ভুল পছন্দ করে না। আরহাম এগিয়ে এসে নিচে পড়ে থাকা জিনিসটার দিকে তাকালো। আরশি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরহাম কঠোর কণ্ঠে তাকে বকছে। তুমি কোনো কাজ ভালো মতো করতে পারো না। আরশি শুকনো ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আই উইল ট্রাই মাই বেস্ট, বাট আনফর্চুনেটলি। Just shut up. You know that. I don't know this. এদিকে আরশিকে থাপ্পড় খেতে দেখে নোবার একটু ভালো লাগলো, কারণ বুঝুক তার ভাইয়ের হাতের থাপ্পড় কিরকম। এত সময় অনেক কষ্ট করে হাসি আটকে রাখলেও আরহামের ইংরেজির মতো বলা বাংলা শুনে নোবা ফিক করে হেসে দিল। তার ভাবতেই অবাক লাগছে, আরহাম বাঙালি কিন্তু বাংলা কথা বলতে থতমত খায়। আরহাম ভুরু কুঁচকে নোবার দিকে তাকালো। নোবা একটু ভয় পেল। আরহাম নোবার দিকে এগিয়ে যেয়ে বলল, What happened? Why are you laughing? নোবা ঠোঁটে ঠোঁট চেপে বলল, সরি। ব্যাস, আরশি আর নোবা দুইজনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আরহাম রেগে বলছে, একজন মার খেলো আর তুমি সমবেদনা প্রকাশ করার বদলে হাসছো? এটা কিরকম ভদ্রতা? আরহামের এরপর বাংলা ভাষা শুনে আরশি আর নোবা চোখ মুখ খিচে হাসি আটকালো, না হলে দুইজনই আবারও মার খাবে। আরশি মনে মনে ভাবলো, ভাইয়া তুমি প্লিজ ইংরেজিতে কথা বলো না, না হলে তোমার কথা শুনে আমার কথা বলতে ভুলে যাব। বলেই মনে মনে হেসে গড়াগড়ি খেল। দুই নির্লজ্জ মেয়ে মার খেয়ে কান্না করার বদলে মনে মনে হাসছে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দিল। নোবা আর আরশি চুপচাপ পিছন থেকে বের হতে লাগলো, যে বাইরে যেয়ে দুইজন হাসবে। তবে আরহাম বলল, Where are you going now? আমি তোমাদের যেতে বলেছি। আরশি আর নোবা কোনো মতে দাঁতে দাঁত চেপে চুপচাপ রুমে প্রবেশ করলো। রুমের সব গুছিয়ে আরশি আর নোবা রুম থেকে বের হয়ে দৌড়ে আরশি রুমে চলে গেল। পরপরই হাসির রোল পড়ে গেল। এত সময় বেশ কষ্ট করে হাসি আটকে রেখেছিল নোবা। হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, তোমার ভাই বাংলা বলতে পারে না। আরশি বিছানায় শুয়ে খিলখিল করে হেসে বলল, আরে পারে, কিন্তু ছোট থেকে দেশের বাইরে থেকেছে, তাই হয়তোবা গুলিয়ে ফেলেছে। দেখছি না শুধু ইংরেজিতে ছাড়ে, বাংলা কি করে মনে থাকবে? তোমার ভাইয়ের বাংলা শুনলে যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে তারা আবারও মৃত্যুবরণ করবে। বলেই দুইজন মিলে গড়াগড়ি খেতে লাগলো। আরহাম হাই স্কুলে থাকতে দেশ ছাড়ে। কোন একটা কারণে তাকে সবার থেকে আলাদা করে দেওয়া হয়। আরহামকে বিদেশেও কারোর সাথে মিশতে দেওয়া হতো না। ফ্রান্সে যে সুবিধাজনকভাবে আরহাম ইংরেজি বেছে নেয়, সেই বাংলার বদলে মুখে মুখে ইংরেজি চর্চা শুরু করছে। তার উপর আয়রার মা ইলোরায় আরহামের একমাত্র সঙ্গী ছিল। ইলোরা ছিল ইংরেজ বংশের, যার ফলে আরহামকে ইংরেজিতে কথা বলতে হতো, যাতে করে এসআর গভীরভাবে ইংরেজিতে আসক্ত হয়ে পড়ে। আবার ছোটবেলা থেকে ইংরেজি চর্চা করায় বাংলা প্রায় ভুলতেই বসে। অনেক বছর বাংলা চর্চা না থাকায় হঠাৎ করে বাংলা বলায় সে ইংরেজি বাংলা গুলিয়ে ফেলেছে। তবে আরহামের মতে কয়দিন বাংলা চর্চা করলে সে নিজের আগের মতো শুদ্ধ বাংলা বলতে পারবে। আমিনা বেগম আরাফকে ইচ্ছে মতো বকেছে। কেন সে আয়রাকে একা ফেলে যাবে? অন্ততপক্ষে কারো কাছে দিয়ে যেত। আর আরহাম যদি এই ব্যাপারে জানতে পারে, কতটা ক্ষেপে যাবে আরাফের ধারণা আছে? হাজরা বেগম হাতে হাতে কাজ করে দিচ্ছে। নুবাই বাসার সব কাজ করছে। অবশ্য আমিনা আর আরশিও সাথে সাহায্য করেছে। সবাই খেতে বসেছে। আরহাম মেয়েকে কোলে নিয়ে খাচ্ছে। এদিকে নুবা রান্না করেই আগে খেয়ে নিয়েছে।
কারণ সারাদিন না খেয়ে থাকায় তার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। হাজেরা বেগমও খেতে বসেছে, তবে ডাইনিংয়ে নয়, নিজের রুমে। আজ পর্যন্ত নুবা বা হাজেরা ডাইনিংয়ে বসে খায়নি। অবশ্যই এতে তাদের কেউ কিছু বলবে না। বাড়ির মানুষরাই তাদের আরো জোর করে একসাথে খেতে। তবে নুবা হাজেরা কেউ ভুলে যায়নি তারা এ বাড়ির কি, তারা এই বাড়ির সদস্য না হয়ে কি করে এখানে বসবে। তাই তারা কখনো এখানে খায় না। নুবা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আরহামের জন্য আগে থেকে আলাদা করে ঝাল তরকারি রেডি করে রাখা হয়েছে। বেচারা আবার ঝাল ব্যতীত খেতে পারে না। আয়রা আরহামের কোলে শুয়ে খেলা করছে, মুখ দিয়ে আহ শব্দ করে করছে, হাত নাড়ছে, পা নাড়ছে। নুবা আবার সবাইকে খাবার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছে। আমিনা বেগম খেয়াল করলো আরহাম বাচ্চাকে নিয়ে খেতে পারছে না, তাই আরহামকে উদ্দেশ্য করে বলল, বাবা, আয়রাকে না হয় নোবার কাছে দে, তোর তো খেতে কষ্ট হচ্ছে। আরহাম সোজা শব্দে বলল। নো মম। আমিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভুল করে এই ঝাল খাবার আয়রার গায়ে বা হাতে মাখলে বাচ্চাটা কষ্ট পাবে না? বলা তো যায় না, চোখে মুখে লেগে গেলে। মায়ের কথা আরহাম মন দিয়ে চিন্তা করে হঠাৎ নুবরার দিকে তাকালো। হঠাৎ এরকম চাহনি দেখে নুবা ভড়কে গেল। তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো। ছেলের তাকানো দেখে আমিনা বুঝতে পারলো ছেলে তার কি বলবে। তাই সে বলে উঠল, নোবা, আয়রাকে নে তো মা। নুবা ছোট্ট করে বলল। এগিয়ে যেয়ে আয়রাকে কোলে তুলে নিল। কিন্তু ছোট্ট আয়রা সুযোগের সৎ ব্যবহার করলো। নুবা কোলে নিয়ে লিভিং রুমে যেয়ে বসতেই আয়রা নুবার বুকে মুখ ঘষতে শুরু করলো। নুবার বুকটা ধুকপুক করে উঠল। আয়রাকে একটু দূরে সরিয়ে বলল, পচুমে, একদম পচু। আমি তোমার মা নই যে আমার বুকে নাক মুখ ঘষে ভাবছো আমি তোমাকে দুধ দেব। আমি তোমার ছোট ফুপি হই, বুঝলা? মনে রাখবা, আমি তোমার ফুপি হই। আয়রা বুঝলো কিনা কে জানে, তবে ঠোঁট ফুলালো। আবারও আয়রার বুকে মুখ ঘষল। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এমন করলে আমি তোমাকে কোলে নেব না। আজ সকাল থেকে তুমি পচামি করছো কেন? এত পচা কেন তুমি? আয়রা উত্তর দিল না। তার সরু ঠোঁট দিয়ে নুবার বুক ছুঁয়ে দিল। পরপরই তার মাড়ি দিয়ে ড্রেসের উপর দিয়ে কামড় দিতে শুরু করলো। নুবা হতভম্ব হয়ে গেল। একটু রেগে বলল, চাচার মতো লুচু হয়েছো নাকি? যার তার বুকে মুখ দাও, ছি। বলেই নুবা আয়রাকে সোজা নিল। আয়রার মুখ যে খেলো নুবার কাঁধে, তবে আয়রা শুধরালো না। এবার নুবরা কাঁধও ছাড় পেল না। আয়রা মুখের নালা দিয়ে নুবার কাঁধ ভিজিয়ে দিল। নুবা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আরহাম খাওয়া শেষ করে মেয়েকে নিতে আসলো। এসে দেখলো নুবা তার নরম তুলতুলে মেয়েকে সোজা করে নিয়েছে, যার কিনা মেরুদণ্ড এখনো শক্ত হয়নি। হঠাৎ একটু ঘুরা মারলেই বাঁকা হলেই আয়রা প্রচণ্ড ব্যথা পাবে, এমনকি তার ঘাড়ও ভেঙে যেতে পারে। তার উপর নুবা এক হাত পিঠের উপর দিয়ে রেখেছে। আয়রার মাথা বাঁকা হয়ে আছে। মাথার উপর নুবা কোনো রকম ভয় দেয়নি। অন্য হাত দিয়ে সে সোফায় লেগে থাকা ময়লা ঝাড়ছে। আরহাম হতভম্ব হয়ে গেল। একটা মানুষ কি করে এত অসচেতন হতে পারে? আরহাম সোমের আয়রাকে কেড়ে নিল। রাগে দাঁতে দাঁত চেপে বলল, Why are you carrying Ira like this? He didn't know if you hold her like this, she'll get hurt. আরহামের কথায় নুবা বুঝতে পারলো আসলেই তার ভুল হয়েছে। সে থাপ্পড় খাওয়ার ভয়ে 3 থেকে 4 কদম পিছিয়ে যেয়ে বলল, সরি। আরহাম এগিয়ে আসলো। নুবা ভয়ে পিছিয়ে গেল। তখনই পিছন থেকে আমিনা বেগম আসলো আর বলল, কি হয়েছে? আরহাম রেগে বলল, ও আমার মেয়েকে সোজা করে কোলে নিয়েছে, তবে এক হাত পিঠের উপর দিয়ে রেখেছিল। আর একটু হলে আমার মেয়ের ঘাড় ভেঙে যেত। আমিনা ভুরু কুঁচকে নুবার দিকে তাকিয়ে বলল। আরহাম, এসব কি বলছে? নুবা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলল। সরি চাচি, আমি বুঝতে পারিনি। আরহাম রাগী কণ্ঠে বলল, আমার মেয়েকে নিতে না পারলে নেবে না, তো অসচেতনতা আমি সহ্য করব না। আমিনা বেগম মলিন কণ্ঠে বলল, কি দরকার ছিল ওভাবে নেওয়ার?
তোর কি মাথায় জ্ঞান বুদ্ধি নেই রে? নুবা মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আসলে চাচি, কি কি চাচি? বলবি তো কোনো সমস্যা? ওকে নিতে পারিস না? হতে পারে ছোট বাচ্চাদের কোলে নিতে পারিস না, তাই বলবি নাকি? নুবা নতজানু হয়ে বলল, না মানে চাচি, তোমার নাতনিকে কোলে নিলে আমার বুকে হাতাহাতি করে, আমার কেমন যেন লাগে, তাই আর কি। আমিনা বেগম বুঝতে পারল হয়তোবা আয়রা বুকের দুধ খাওয়ার জন্য এরকম করে। আমিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা এই ব্যাপার। পরপরই আরহাম পিছন থেকে বসে উঠল। So what happened? Is it normal? It's normal for a child to rub their face against your chest when you hold them in your arms. নুবা বেশ লজ্জা পেল আরহামের কথা শুনে। আমিনা ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। তার ছেলেটা যে কি দিয়ে তৈরি। নুবা আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আয়রাকে কোলে নিল ও আকাশ শুরু করে দেয়, তাই আমার আনকমফোর্টেবল লাগে চাচি। তুমি আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ বুঝেছি, রুমে যা। নুবা মাথা ঝুঁকিয়ে রুমে চলে গেল। আরহাম নুবার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা আওড়ালো। তখন রাত 12টা নাগাদ। বাসার সবাই সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, তবে নুবা বাদে। নুবা আয়রাকে কোলে নিয়ে লিভিং রুমে বসে আছে। আয়রা ঘুমায়নি, বরং সে নুবাকে অস্থির করে তুলছে। অনবরত নুবার বুকের সাথে তার অত্যাচার চলছে। নুবা গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে আছে। এদিকে আয়রার মুখের লালায় নুবার বুকের অংশের ড্রেস ভিজে লুতুপুতু হয়ে গেছে। আয়রা বুকের দুধ না পেয়ে মাঝে মাঝে খিচে কান্না করে উঠতে চাইছে, তবে নুবা আয়রাকে দোল দিয়ে ঠান্ডা করছে। অন্যদিকে ঘুমে তার চোখ ভেঙে আসছে। এদিকে আরহাম তীক্ষ্ণ দৃষ্টিতে নুবা আর আয়রার দিকে তাকিয়ে আছে। নুবা বারবার ওড়না ঠিক করছে। সে যে কিসের ভিতর দিয়ে যাচ্ছে সেই একমাত্র জানে। এমন অবস্থা তার কান্না পেয়ে যাচ্ছে। তার ধারণার বাইরে ছিল এমন কিছু হবে। রাত 11:30-এর দিকে আরহাম নুবাকে রুম থেকে ডেকে এনেছে। নুবা প্রথমে প্রচণ্ড ভয় পেয়েছিল। এই রাতে তাকে ডাকার মানে কি? সে ভেবেছিল আরাফ, তবে পরে খেয়াল করে আরহাম। নুবা দরজা খুলতেই কারো পরোয়া না করে নুবার হাতের কবজি ধরে লিভিং রুমে টেনে নিয়ে আসে। নুবা এতটা আশ্চর্য হয়েছিল যে সে মুখ দিয়ে শব্দ করা ভুলে গিয়েছিল। নুবাকে এনে সোফায় বসিয়ে আরহাম তার কোলে আয়রাকে ধরিয়ে দেয়। অতঃপর বলে, As long as my daughter is not sleeping, you will sit with her. Then you will feel comfortable with my daughter in your arms. আরহামের কথায় যেন নুবা তখন হতভম্ব হয়ে গেছিল। নুবা কিছু বলতে গেলেই আরহাম চোখের ইশারায় চুপ করিয়ে দেয়। তখন নুবার মনে পড়ে, যেটা আমাদের কাছে অস্বাভাবিক সেটা আরহামের কাছে স্বাভাবিক। নুবা মনে মনে ভাবতে থাকে, এটা কিরকম জোর জবরদস্তি, এটার কোনো মানে হয়? তবু কিছু বলতে পারে না সে, কারণ এ কোনো স্বাভাবিক মানুষ নয়। এ হলো আস্ত পাগল। কথা বললে থাপ্পড় খেতে হবে। অন্যদিকে দিয়ে আরহামের জিদ এই জায়গায় যে তার এই পরীর মতো মেয়েটাকে কোলে নিয়ে কেন কেউ আনকমফোর্টেবল ফিল করবে? এটা তো তার ফুলের টুকরাকে ইনডাইরেক্টলি অপমান করা হলো। এই জিদে সে এই কাজটা করেছে। অবশ্য কোনো স্বাভাবিক মানুষ হলে করতো না। টানা 1 ঘন্টা কেটে যায়, তবে আয়রা ঘুমায় না। নুবা বসা, আরহাম বসা, সে তো এক মুহূর্তের জন্য চোখ সরাচ্ছে না। নুবার মেরুদণ্ড ব্যথা হয়ে উঠল। এদিক দিয়ে আয়রার অত্যাচার ক্রমাগত বেড়েই চলেছে। এবার যেন সে ওড়না জামা সব সরিয়ে হামলা করবে। তার দুষ্টু হাত দুটো চলতেই আছে। নুবার এতটা খারাপ লাগলো, সাথে অস্থির ফিল হলো, তা বোঝার উপায় নেই। একে তো সে কখনো বাচ্চা কোলে নেয়নি, আয়রাই প্রথম, তার উপরেই অবস্থা। তার শরীর শিরশির করছে। নিজের বাচ্চা হলে একটা কথা ছিল, পরের বাচ্চা নিয়ে ছি ছি ছি। নুবা এবার ভাবতে বাধ্য হলো, বাপ যেমন অস্বাভাবিক, মেয়েটাও তেমন। মা আর মাসিতে পার্থক্য বোঝে না। আরো 20 মিনিট বসার পর নুবার মেরুদণ্ড ভেঙে আসলো। কোনো সময় সে এক লাগাতার এরকম বসেনি। নুবার মেরুদণ্ড সহ মাংস কেমন চিলিক পাড়তে শুরু করলো। নুবা না পেরে ঠোঁটে ঠোঁট চেপে টুপ করে কান্না করে দিল। একে তো আরহামের কেমন দৃষ্টি, তার উপর পিঠ ব্যথা,
মরার উপর খাড়া হয়ে আবার আয়রা। নুবা ফুপিয়ে উঠল, মুখ দিয়ে ফুস করে শব্দ বের হলো। টানা 2 ঘন্টা বসে থেকে তার অবস্থা খারাপ, এর ভেতরে আবার ঘুমে চোখ ভেঙে আসছে। এবার হয়তোবা আয়রার একটু মায়া হলো। শেষ পর্যন্ত অনেক অত্যাচার করার পর আয়রা লক্ষ্মী বাচ্চার মতো ঘুমিয়ে পড়ল। নুবা আয়রাকে ঘুমাতে দেখে বুক ফেটে নিঃশ্বাস ফেলল। পরপরই আস্তে আস্তে সোজা হয়ে আরহামের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। ঘুমিয়ে গেছে। নুবার চোখে মুখে ক্লান্তি, যেন অধৈর্য হয়ে গেছে সে। আরহাম মেয়েকে কোলে নিয়ে বলল, Good. You're comfortable? And my daughter also sleeps peacefully. নুবা ঠোঁটে ঠোঁট চেপে উঠে দাঁড়িয়ে বলল, যাই। যাও। আরহাম উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে গেল। নুবা এক পলক নিজের বক্ষস্থলের দিকে তাকিয়ে নিজের নাক ছিটকালো। বিড়বিড় করে বলল, ছি, লালা দিয়ে লুতলুত করে ফেলেছে। নুবা বলতে বলতে চলে গেল। আরহাম প্রথম সিঁড়িতেই পা দিয়ে থমকে গেল। ঘাড় কাত করে পিছনে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ছি। Okay. I'll teach you how to feel comfortable. পরপরই আয়রার দিকে তাকিয়ে বলল, পাপা তোমাকে নিয়ে কাউকে নাক ছিটকাতে দেবে না মামনি। I will punish her. Okay? Don't feel bad. নুবা রুমে এসে দেখল তার মা ঘুমাচ্ছে। সে শান্তির নিঃশ্বাস ফেলল। বক্ষস্থল ভালো মতো পানি দিয়ে মুছে ড্রেস চেঞ্জ করে নিল। নুবা নাক মুখ খিচে বলল, এত কিউট বাচ্চা এত ফাজিল কি করে হয়? হ্যাঁ, আমি আর তোমাকে কোলে নিব না আয়রা। ইউ আর সো ব্যাড গার্ল, আই ডোন্ট লাইক ইউ। নুবা থালা বাটি ধুয়ে ধুয়ে পাশে রাখছে, আর সে আয়রাকে নিয়ে নুবার পিছন পিছন ঘুরছে। কারণ নুবার কাজ শেষ হলে আয়রাকে তার কোলে দিয়ে আরশি কিছু ইম্পর্টেন্ট কাজ করবে। নুবা আরশিকে ঘুরঘুর করতে দেখে বলল, তুমি যতই চেষ্টা করো না কেন আপু, আমি আয়রাকে নেব না। কেন, কি হয়েছে? একটু নিলে কি হয়? সবাই কাজ করছে, না হলে তোকে নিতে বলতাম। আমার ইম্পর্টেন্ট কাজ আছে, একটু রাখ। নুবা ওড়নায় হাত মুছে ফিসফিস করে বলল, তোমার ভাইয়ের মতো ওনার মেয়েও পাগল, তাই নেব না। নুবা রাতের কথা এড়িয়ে গেল, কারণ তার নিজেরই লজ্জা লাগছে এইসব ভাবলে। আর সে একটু রেগে বলল, দেবো ঠাস করে একটা চোর। তোকে কে বললো আমার ভাই পাগল? তুই পাগল। এখন ওকে ধর, না হলে ভাইয়ার কাছে যেয়ে বিচার দিব। তুই তার মেয়েকে সহ আমাকে পাগল বলেছিস। নুবা গোল গোল চোখ করে আরশির দিকে তাকিয়ে বলল, তুমি একটুও ভালো না, শুধু ভয় দেখায়। দাও। বলেই আয়রাকে কোলে নিল। আরশি যেন প্রাণপণে বাঁচল। আয়রা এত চিপকু, কিন্তু তারপরেও আরশির মায়া হয়, কারণ সে জানে বাচ্চাটা মায়ের দুধের জন্য এরকম ছটফট করে। নুবা আয়রাকে কোলে নিয়ে ফিসফিস করে বলল, এমন করো না প্লিজ। আন্টির কেমন লাগে জানো আয়রা? খুব বাজে লাগে। প্লিজ আরু, প্লিজ। আয়রা কি বুঝলো কে জানে, তবে একখানা হাসি দিয়ে নুবার প্রাণ জুড়িয়ে দিল। নুবা আয়রাকে শখানিক চুমু খেল। আয়রার গালে ঠোঁট ঠেকিয়ে বলল, আমার যখন বিয়ে হবে তখন আমি তোমার মতো একটা চিপকু ফুল চাইবো। সে সারাদিন তার মায়ের সাথে চিপকে থাকবে, একদম তোমার মতো, যে কিনা আন্টি ফুপুদের সাথে চিপকে থাকে। বলেই হাসল নুবা। নুবার একটা সুন্দর সংসারের শখ, তার অনেক ইচ্ছা তার নিজের একটা বড় পরিবার থাকবে, একটা গুছানো সংসার হবে, সে মা হবে, তার হাজব্যান্ড তাকে প্রচণ্ড ভালোবাসবে। অনেক আশা তার। আল্লাহ না করুক তার এই আশা ভেঙে না যাক। তা অবশ্য একবার ভেঙে গেছে। যার সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছিল সে তাকে 2 টাকার দাম দেয় না। তার সাজানো স্বপ্নগুলো সব শেষ হয়েছে। তবে সে চায় সবকিছু আবার ঠিক হোক, কারণ নুবারা সুখে থাকতে যায়, দুঃখে না। নুবা আয়রাকে নিয়ে রান্নাঘর থেকে বের হতে নিলেই আরাফের কবলে পড়ল। নুবা পাশ কেটে বের হয়ে আসতে চাইলে আরাফ অপ্রত্যাশিত একটা কাণ্ড করে বসল। ড্রেসের উপর দিয়ে নুবার পাতলা কোমরটা চেপে ধরল। নুবার অন্তঃপ্রাণ যেন শুকিয়ে গেল। ঘৃণায় লজ্জায় শরীর রিরি করে উঠল। নুবা আয়রাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরল। বিড়বিড় করে বলল, কি পান এসব করে? আরাফ কামনাময় কণ্ঠে বলল, আর মাত্র কদিন পর অন্য কারো হয়ে যাব। নুবা কম্পিত কণ্ঠে বলল, তো জান, আমি না করেছি।
আরাফ নুবাকে রান্নাঘরের দেয়ালে ঠেস দিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি চাস না আমি অন্য কারো হয়ে যাওয়ার আগে তোর হই? এত দূর থাকছিস কেন? তুই না আমাকে ভালোবাসিস? নুবা ঝরঝর করে কেঁদে উঠল আর বলল, আমি আপনার মতো লম্পট চরিত্রহীনকে কখনোই ভালোবাসিনি, আর বাসবো না। আরাফ আর একটু জোরে খামচে ধরল নুবার সরু কোমর। নুবা ব্যথায় কুকিয়ে উঠল, কাতর কণ্ঠে বলল, ছাড়ুন। ছাড়তে ইচ্ছে করছে না, আমার সব ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। আর কত নিচে নামবেন? কারো থেকে এত ঘৃণার দৃষ্টি আপনাকে কি করে ঠিক রাখে? হ্যাঁ, লজ্জা করে না? আরাফ মিষ্টি হেসে বলল, এই ঘৃণার তলদেশে আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা লুকিয়ে আছে, আমার তা জানা। শুধু ন্যাকামো করে লুকিয়ে রেখেছিস। এখন আপনার প্রতি আমার কোনো ফিল আসে না, কোনো ভালো লাগে কাজ করে না, আর না আপনার প্রতি ইন্টারেস্ট আছে। আরাফ ঝুঁকে যায় নুবার দিকে, বিড়বিড় করে বলে, কিন্তু আমার আছে। আমি চাই শীতের আগে আমি তোকে ছুঁই। তোর কি ইচ্ছে করে না আমাকে কেউ দরার ছোঁয়ার আগে আমাকে ছুঁয়ে দিতে, সবার প্রথম জিতে নিতে? ইচ্ছে হয় না? ফিল আসে না? নুবার কি বলবে বুঝে পায় না। ঘৃণা ভরা দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে থাকে সে। মুখের ভাষা হারিয়ে ফেলেছে সে। মানুষ এতটা নিচু কি করে হতে পারে ভেবে পায় না। নুবা কিছু সময় চুপ করে থেকে বলল, আপনি কি আমাকে বাঁচতে দেবেন? মরতে বলেছি নাকি? মরতে বলেননি, কিন্তু বারবার আমার ইজ্জত চেয়ে মারার পথ করে দিচ্ছেন। আপনার লজ্জা হয় না বারবার ফিরিয়ে দিই, তাও মুখ উঠিয়ে চলে আসেন? নিজের প্রতি ঘৃণা হয় না? একটা মেয়েকে সবসময় উত্তক্ত করে থাকেন। হ্যাঁ, তো কিসের চাহিদা আপনার? হ্যাঁ, বউ আসছে ঘরে, তখন না হয় মিটিয়ে নিন। না হয় বউ তো বেশ মডার্ন, তার কাছে যান। তার কাছে চলে যাচ্ছেন না কেন? হবু জামাই হন তার, সে তো আপনাকে আর ফিরিয়ে দেবে না। তুই আর ও আলাদা রে নোবা। তুই যদি বুঝতি, জানিস আমি চাইলে তোকে এখনই তুলে নিয়ে যেয়ে নিজের মনের আশা পূর্ণ করতে পারি, কিন্তু আমি তোকে ভালোবাসি রে নোবা। আমি চাই তুই আমাকে সদরে গ্রহণ কর। তুই কেন বুঝিস না? নুবা অধৈর্য হলো। কান্না করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, দীক্ষার জানাই আপনার এই নোংরা ভালোবাসার উপর। আপনি কেন আমাকে এভাবে প্রতি কদমে কদমে মেরে ফেলতে চাইছেন? আপনার পা দুটো ধরি, আমাকে রেহাই দেন, আমাকে নিজের মতো বাঁচতে দেন, প্লিজ প্লিজ। আরাফ কাতর কণ্ঠে বলল। চল না আমার সাথে। নুবা নিজের প্রতি ঘৃণা অনুভব করলো। এ কাকে ভালোবেসে যে তার কথা আরাফের গায়েই লাগছে না। সে একটা কথায় আটকে আছে। কি বললে তাকে মুক্তি দেবে? কেন এমন করছে নুবা? ঠোঁটে ঠোঁট চেপে বলল, আমার আর আমার মায়ের যাওয়ার জায়গা নেই, তাই এখানে পড়ে আছি। দয়া করে আমাদের মাথার উপর থেকে এই জায়গাটুকু কেড়ে নেবেন না। একটু আমাকে বোঝার চেষ্টা করুন। আমি তোকে বুঝি, কিন্তু তুই আমাকে বুঝিস না। তোকে বলছি আমার কি দরকার, তাও তুই এড়িয়ে যাচ্ছিস কেন? আমার কথা কি তোর গায়ে লাগে না? এবার কি আমাকে নিষ্ঠুর হতেই হবে? হ্যাঁ, তুলে নিব তোকে। নুবার এবার বেশ চিৎকার করে বলল, আপনি যা চাইছেন তো আমি আপনাকে দিতে পারবো না। আমার জীবনে এতটুকু আছে যা শুধু আমার। আপনি কেন আমার স্বামীর হক আপনাকে দিব? কেন দিব? তাহলে চল বিয়ে করে নি। নুবা বুঝতে পারলো আরফ আস্ত একটা ডিট মানুষ। এক গেয়েও লজ্জা নেই, বলেও লজ্জা নেই। নুবা আশেপাশে তাকিয়ে বলল, চাচি। আরফ এক ঝটকায় নুবার থেকে সরে গেল। এই সুযোগে নুবা আয়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আর আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। কারো থাকারও কথা না, কারণ আজকে বাড়ির বাইরের বড় খোলা জায়গা আর গার্ডেন পরিষ্কার করা হচ্ছে। সবাই সেখানে। আরাফ একটু রেগে নুবার পিছনে গেল। নুবা টের পেল আরাফ আসছে। পিছনে তাকিয়ে দেখলো আরাফ তার পিছনে। নুবা তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। আর সে হয়তোবা রুমে, তবে ওদিকে যাওয়া যাবে না, কারণ আরাফ আসছে এদিকে। একটু সামনে আরহামের রুম। নুবার ভয়ে বুক কাঁপছে। না পারছে চিৎকার করতে, না পারছে সহ্য করতে। চিৎকার করলে সব জানাজানি হবে। তার মা তাকে মেরেই ফেলবে তার এই কাজের জন্য। বাড়িতে অশান্তি হবে, এমনকি তাদের এই বাড়ি থেকে বেরও করে দিতে পারে। এই অবস্থায় তারা কোথায় যাবে? নুবা চোখের পানি মুছতে মুছতে আরহামের রুমে ঢুকে গেল। আরহাম কিছু কাজ করছিল রুমে বসে। এভাবে রুমে কেউ আসায় ভড়কে গেল। সামনে তাকাতেই নুবাকে দেখে আর একটু রেগে গেল।
নুবা জানতো না আরহাম রুমে, সে জানলে আসতো না। আগে কুয়া পিছে খাল এমন অবস্থা। সে ভেবেছিল রুমে এসে দরজা লাগিয়ে অপেক্ষা করতে আরাফের চলে যাওয়ার, কিন্তু হলো উল্টো। নুবা আরহামের চাহনি দেখে ভালো ঠেকলো না, সে পিছাতে লাগলো। তখনই পায়ের শব্দ পেল আরাফ এদিকেই আসছে। নোবা, নোবা। আরফ ডাকছে। নুবা এবার সামনে এগোলো। আরহাম কটকট করে বলল। পারমিশন না নিয়ে রুমে ঢুকেছে কেন? নুবা কি বলবে বুঝতে পারল না। পরপরই মনে হলো আয়রা তার কোলে, তাই বেশ শান্ত কণ্ঠে বলল। আয়রা কান্না করছিল, হয়তোবা ক্ষুধা লেগেছে, তাই আর কি। বাইরে আরাফের পা থেমে গেল। বুঝতে পারলো রুমে তার ভাই আছে। আরফ একটু রেগে হাত পা ঝাড়া মারল। পরপরই ওখান থেকে সরে গেল আরহাম। উঠে এসে আয়রাকে কোলে নিয়ে বলল। মিল্ক বানিয়ে নিয়ে আছো, ওকে ফিট করবো। নুবা মাথা ঝুঁকিয়ে না করলো, বিড়বিড় করে বলল। না, আমি পারি না। আরশি আপু সবসময় বলে দেয় কিভাবে কি করতে হয়। আপনি আসুন, বলে দিবেন। নুবা আরহামের পেছন পেছন যেতে থাকে। নিচে যেয়ে দেখে আরাফ চুপচাপ বসে আছে। নুবা তাড়াতাড়ি আরহামের পিছন পিছন রান্নাঘরে চলে যায়। পানি গরম করে সবকিছু পরিমাণ মতো দিয়ে দুধ তৈরি করে নেয় নুবা। অতঃপর আরহামের হাতে ধরিয়ে দেয়। আরহাম বিনা বাক্যে মেয়েকে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। আরহাম 2 সিঁড়ি পার করতে দেখে নুবা তার পিছন পিছন আসছে। আরহাম ভুরু কুঁচকে নেয়, বিরক্তি নিয়ে বলে। ওয়াই আর ইউ ফলোইং মি? হঠাৎ আরহামের কথায় চমকে ওঠে নুবা, ইনিয়ে বিনিয়ে বলে। না না, আমি আরশি আপুর রুমে যাচ্ছিলাম। আর শি জাস্ট ওয়েন্ট আউট। নুবা মাথা ঝুঁকিয়ে বলল। ও, বলেই দিকপাচ না চেয়ে বাইরে যাওয়ার জন্য দিল এক ভো দৌড়। নুবা বাইরে এসে আরশির পাশে যেয়ে দাঁড়ালো। মনে মনে প্রতিজ্ঞা করলো আর কোনোদিনও একা থাকবে না সে। না হলে এবার আরফ নির্ঘাত আর তার পায়ে তেলাবে না, উল্টোপাল্টা কিছু করে বসবে। কেটে কিছুদিন, বিয়ের আর মাত্র সপ্তাহখানিকের মতো বাকি। এখন থেকেই আস্তে আস্তে সব গুছানো হচ্ছে, যেহেতু অনেক বড় অনুষ্ঠান তাই আগে থেকেই সব গুছানো হচ্ছে। প্লিজ প্লিজ নুবা প্লিজ। না না, তুমি অনেক কামচোর। আরে ধর না বাল, আমার জরুরি কাজ আছে। বলেই আরশি জোর করে আয়রাকে নুবার কোলে ধরিয়ে চলে গেল। আরশি বেশ ধড়িবাজ, কোনো কাজ করতে চায় না। এমনকি আয়রাকে রাখলেও হাত ব্যথা পিঠ ব্যথার বাহানা দেয়। সব কাজ, এমনকি ফ্রি টাইমে আয়রাকেও রাখতে হয়। এই কিছুদিনে অনেক কিছু বদলে গেছে। আরহাম বেশ শুধু বাংলা শিখেছে, আগের মতো ইংলিশ কথা বলে না। আয়রার নুবা আর আরশির সাথে বেশ খাতির হয়েছে, বিশেষ করে নুবার সাথে। সবাই যখন কাছে ব্যস্ত থাকে তখন নুবা চুপচাপ আয়রাকে নিয়ে বসে থাকে, কারণ আরশি হলো কামচোর, কোনো কাজ ঠিকমতো করতে চায় না, শুধু পড়ালেখার বাহানা দেয়। নুবা আয়রার গালগুলো ছুঁয়ে দিল, বিড়বিড় করে বলল। বড্ড পাকা তুমি, খেতে চাও না, শুধু কান্না। কিভাবে সবার কাছে আমাকে বকা খাওয়াবে? ফুপির মতো হয়েছো, যেমন তোমার ফুপি সব সময় আমাকে ফাঁসিয়ে দেয়। হ্যাঁ, তুমিও আন্টিকে ফাঁসিয়ে দাও। নুবার কথায় খিলখিল করে হাসতে লাগলো আয়রা। মেয়েটার সাথে গল্প করলে মেয়েটা বড্ড খুশি হয়। আর সে ফিডার এনে আয়রার হাতে ধরিয়ে দিল, কান্ত কণ্ঠে বলল। এখনকার মতো ওকে একটু খাওয়াই দে নুবা, আমি পরের বার থেকে খাওয়াই দেবো। এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। বলে আরশি চলে গেল। নুবা বিড়বিড় করে বলল। এটা তো তোমার প্রতিদিনের চাপা। চাচিকে বলবো তোমার বদলে আমার সাথে অন্য কাউকে দিতে। তুমি শুধু কাম চুরি করো। আরশি শুনেও না শোনার ভান ধরে চলে গেল। নুবা আয়রার মুখের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল। এই যে ফিটার দেখছো, এখন ওনার শুরু হবে। ঠোঁট ফুলালে একদম মাইর দেবো। আয়রা নুবার বুকে মুখ লুকায়, সে খাবে না। নুবা আয়রাকে ঠিক করে ধরে বলল। একদম পচামি করবে না, ভদ্র মেয়ের মতো খেয়ে নেবে। প্রতিদিন কান্নাকাটি ভালো লাগে না কিন্তু আয়রা, তোমার জন্য আমি বকা খাই। কিন্তু কে শোনে কার কথা? আয়রা ফিডার মুখেই তুলল না। আয়রা খেতেই চায় না, সারাদিন না খেয়ে খুঁতখুত করে। আয়রা, বড্ড ডিট তো তুমি। হ্যাঁ, খেতে বলছি না।
নুবা আয়রার মুখে ফিডার চেপে ধরল, উল্টো কান্না করে ওঠে। নুবা ভয়ে আবার সরিয়ে নেয়। নুবা এবার বহু চেষ্টা করে আয়রার মুখে ফিডার দিল। জোর করায় আয়রা একটু খেলো, পরপরই গলগল করে বমি করে নুবাকে মেখে ফেলল। এটা নতুন কিছু না। খেতে গেলে এমনি করে নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওড়না দিয়ে আয়রার মুখ মুছে আবারও ফিডার দিল, তবে এবারও আয়রা বমি করে দিল। পরপরই দুই হাত খিঁচে কান্না করতে শুরু করলো। নুবা হাত থেকে ফিডার রেখে নুবাকে শান্ত করার চেষ্টা করলো, তবে আয়রা চুপ হলো না। পরপরই আয়রা টাক ধরে গেল, হাঁ করে আছে কিন্তু শব্দ করছে না। মনে হচ্ছে চাইলেও শব্দ বের হচ্ছে না। নুবা বেশ ভয় পেল। না পেরে আয়রাকে হালকা ঝাঁকুনি দিয়ে বলল, কি কি হলো আয়রা? ঝাঁকুনি দেওয়াতে কাজ হলো। আয়রা আবারও চিৎকার শুরু করলো, পরপরই আবার বমি করলো। নুবা বেশ চিন্তিত হয়ে পড়ল। বমি করে কিন্তু এত না। আয়রা কেমন জানি ছটফট করতে লাগলো। নুবার পেটে টকবক করে শব্দ হচ্ছে, যা আয়রা স্পষ্ট শুনতে পারছে। নুবা বুঝতে পারলো পেটে সমস্যা হয়েছে। এদিকে আয়রার কান্না থামছে না দেখে নুবা প্রচণ্ড ভয় পেল। আয়রার সাথে নিজেও কান্না করতে লাগলো। আয়রার এরকম কান্না শুনে হাজেরা বেগম রান্নাঘর থেকে ছুটে আসলো, চিন্তিত কণ্ঠে বলল, কি কি হয়েছে? কান্না করছে কেন? নুবা কাতর কণ্ঠে বলল, জানি না মা, ফিট করাচ্ছিলাম, হঠাৎ করেই কান্না করছে, সাথে ঢালা বমি। হাজেরা বেগম আয়রাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, কেন যে এইসব উটকো ঝামেলা ঘাড়ে নিস? এখন যদি কিছু হয়ে যায় সব দোষ তোর হবে। মায়ের কথায় নুবা আরো ভয় পেল। ভয় এটা না যে সবাই তাকে বকবে, দোষারোপ করবে, ভয় এটাই হলো যে আয়রার কিছু হয়ে যাবে। হাজেরাও আয়রাকে থামাতে ব্যর্থ হলো। গলগল করে বমি করছে, শুধু সাদা পানি বের হচ্ছে পেট থেকে, আর সাথে বেশ কান্না করছে। আয়রার কান্নায় পুরো বাড়ি একসাথে হয়ে গেল। আরহাম বাইরের কাজ ফেলে দৌড়ে আসলো। কামচোর আরশি এসেও হাজির হলো। আমিনা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে রে? কান্না করছে কেন? নুবা কম্পিত কণ্ঠে বলল, জানি না চাচি, ফিট করাচ্ছিলাম, হঠাৎ বমি করে কান্না শুরু করেছে। আমিনা আয়ারকে কোলে নেওয়ার আগে আরহাম যে আয়রাকে কোলে তুলে নিল। বিচলিত হয়ে বলল, কি কি হয়েছে দেখি, ব্যথা পেয়েছ? হ্যাঁ? আরহামের দুনিয়া যেন থেমে গেল মেয়ের এই অবস্থা দেখে। নুবা কান্নারত কণ্ঠে বলল, হঠাৎ করে এমন হলো, আমি শুধু খাওয়াচ্ছিলাম। আরহাম রাগী দৃষ্টিতে নুবার দিকে তাকিয়ে খেকিয়ে উঠে বলল, তোমাকে কে বলেছে ওকে খাওয়াতে? আমি তো আরশিকে বলেছি। ও কোথায়? আর সে অপরাধীর মতো সামনে হাজির হলো। আরহাম কণ্ঠে বলল, তুই যদি আমার মেয়েকে না দেখতে পারিস বলে দিবি, কেন বাইরের মানুষের ভরসা ছাড়বি? এর ভেতরেই আয়রা গলগলিয়ে বমি করল। আরহাম চিৎকার করে বলল, যদি আমার মেয়ের কিছু হয় তাহলে আমি সব কটাকে টুকরো টুকরো করব। বলেই আরহাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। পিছন পিছন আরশি আমিনা গেল। শুধু চেয়ে রইল নুবা আর হাজেরা। আরহাম গাড়িতে বসে মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিল। বিড়বিড় করে বলল, কিচ্ছু হবে না মা, বাবা আছে তো। আরশি গাড়িতে বসেই কান্না করতে করতে ড্রাইভ করলো। আমিনা রাগী কণ্ঠে বলল, কান্না না করে গাড়ি চালা। সবাইকে একসাথে মর্গে পাঠাবি নাকি? হাজেরা ইচ্ছে মতো মেয়েকে বকছে। 3-4টা ঠাস ঠাস করে থাপ্পড়ও মেরেছে। নুবা চুপচাপ বসে কান্না করছে। কেন যাবি তুই অন্যের পোলাপাইনকে ধরতে? নুবা ফুপিয়ে উঠে বলল, আমি ইচ্ছে করে ধরেছি নাকি? আরশি আপু সবসময় আমার কাছে ধরিয়ে দেয়। ধরালেই নিয়ে নিবি নাকি? বলতে পারিস না আমি পারবো না? তুমি ওকে নাও, আমি অন্য কাজ করি। আরশি আপুকে সবসময় বলি, উনি আমার কথা বিশ্বাসই করে না। হাজরা মেয়েকে আর একটা ঢুয়া মেরে বলল, আজ কিছু হোক ওর, বলে গেল শুনলি না, টুকরো টুকরো করবে। ভালো করলে কে করেছে আল্লাহ, খারাপ করলে কে করেছে মানুষ। আমি ইচ্ছে করে করেছি নাকি? কিছু হোক, খালি ব্যাগ রেডি করে রাখ, বাড়িতে বের হতে আর বেশি সময় নেই।
আয়রা চুপচাপ ঘুমিয়ে আছে। তাকে পেটের সমস্যার জন্য সিরাপ খাওয়ানো হয়েছে, তাই শান্তিতে ঘুমাচ্ছে। আমিনা আর আরহাম ডক্টরের সামনে বসে আছে। আরশি আয়রাকে নিয়ে চুপচাপ চেয়ারে বসেছে। ডক্টর নিজের চশমা ঠিক করে বলল। বাচ্চার বয়স কত? আরহাম শান্ত কণ্ঠে বলল, প্রায় 1.5 মাস। ও, বাচ্চাকে কি বাইরের দুধ খাওয়ানো হয়? হ্যাঁ। কেন? আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলেই কিছু বলতে নিলেই আমিনা বলে উঠল। আয়রা হওয়ার কিছুদিন পর ওর আম্মু মারা যায়। ডক্টর মাথা ঝুঁকালো। আমিনা আগ বাড়িয়ে কথাটা বলল, কারণ তার ছেলের মুখে টেকসই নেই, কি বলে ফেলবে কে জানে। ডক্টর কিছু সময় নীরব থেকে বলল, দেখুন মিসেস, সব বাচ্চার সহন শক্তি বা হজম শক্তি এক হয় না। বাচ্চা এত বড়ও না যে তাকে হজমের জন্য ওষুধ দেওয়া যাবে, তাই না? হুম। বাচ্চা কি মায়ের বুকের দুধ পেয়েছিল? আরহাম মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, কয়দিন? সপ্তাহখানেক, বেশি করে 8-9 দিন। ডক্টর দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, আয়রার হেলথ কন্ডিশন এতটা ভালো না। টানা সপ্তাহখানিক মায়ের বুকের দুধ খেয়েছে, তাই সে বাইরের দুধটা হজম করতে পারছে না। আগেই বললাম, সবার হজম শক্তি এক না। আয়রা মায়ের বুকের দুধ সাদরে গ্রহণ করলেও বাইরের কৃত্রিম দুধটা নিতে পারছে না, তাই এরকম বমি, খেতে না চাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। এই ছোট সমস্যা পরে বড় আকার ধারণ করতে পারে। খাওয়ার মাধ্যমেই কিন্তু মানুষ বেঁচে থাকে, পরে যদি এ খাবারই ব্যাঘাত ঘটে তবে সমস্যা তো হবেই। আরহাম বিচলিত কণ্ঠে বলল, কি করা যায়? কোনো সলিউশন? হ্যাঁ, অবশ্যই সমাধান আছে। সমস্যা থাকলে সমাধান থাকবেই। ডক্টর কিছু সময় লেখালেখি করে বলল, দেখুন, এখন আপনাদের সব থেকে বেটার হবে আয়রাকে মায়ের বুকের দুধ দেওয়া। এই একটাই সমাধান আছে। ও তো আর 2-3 বছরের বাচ্চা না যে যা ইচ্ছে তাই খাওয়ালেন। আর ডক্টর তো নাই করে দেয় ছোট বাচ্চাদের এই কৃত্রিম দুধ খাওয়াতে। আমিনা বেগম নরম কণ্ঠে বলল, হ্যাঁ, বুঝতে পারছি তো। এখন কি করব বলেন? বাচ্চার মা তো নেই। বুঝতে পারছি, মায়ের দুধের সাথে সাথে একটু আদর যত্ন প্রয়োজন। বুকের দুধ দিলে যে উষ্ণতা পায় তা বাচ্চাকে মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। আয়রার এখন সব দিক থেকে কেয়ার রাখতে হবে। এখন আমি এতটুকুই বলবো যে আপনারা ওর জন্য মা খুঁজুন। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমিনা মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ, কিছু মা খুঁজলেই তো হবে না, বুকের দুধও তো থাকতে হবে। আপনারা একটা কাজ করতে পারেন, এটা ব্যতীত ভালো কোনো উপায় আমি দেখছি না। আপনারা কৃত্রিমভাবে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের শরীরে দুধ তৈরি করতে পারেন। এতে করে এরা দুধও পেল আর মানসিকভাবে সুস্থও থাকলো। এটা কি সম্ভব? মিসেস, এটা আধুনিক যুগ, সবই সম্ভব। কত মানুষ এরকম করছে। কিন্তু এই দুধ খেলে বাচ্চার সমস্যা হবে না তো? আরে না, সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ করলে সাধারণত ক্ষতিকর না। অনেক ক্ষেত্রে এই দুধ শিশুর জন্য উপকারীও হয়, কারণ এতে কিছু পুষ্টি ও রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে। আরহামা ভুরু কুঁচকে বলল, বুঝতে পারলাম না, পুরো প্রসেস খুলে বলুন। ডক্টর সোজা হয়ে বসে শান্ত কণ্ঠে বলল, দেখুন মিস্টার আরহাম, এটা আধুনিক যুগ, কিছুই অসম্ভব নয়। এখনকার সময়ে কোনো মেয়ে সন্তান জন্ম না দিয়েও বিশেষ পদ্ধতিতে বুকে দুধ আনতে পারে। এটাকে চিকিৎসা বিজ্ঞানে ইন্ডুসেড ল্যাকটেশন বা রিল্যাকটেশন বলা হয়। অনেক পালক মা, দত্তক নেওয়া শিশুর মা কিংবা সারোগেসির ক্ষেত্রে এটা করা হয়। এমন কিছু হরমোনাল ওষুধ দেওয়া হয় যেগুলো শরীরকে গর্ভাবস্থার মতো সংকেত দেয়। এতে স্তনের দুধ তৈরির গ্রন্থি সক্রিয় হতে শুরু করে। নিয়মিত ব্রেস্ট পাম্প ব্যবহার করে দিনে কয়েকবার পাম্প দিয়ে দুধ টানার মতো উদ্দীপনা দিলে এতে শরীরে প্রোল্যাকটিন আর অক্সিটোসিন নামের হরমোন বাড়ে, যেগুলো দুধ তৈরিও বের হতে সাহায্য করে। ডক্টর একটু থেমে বলল, কিছু দেশে এমন ওষুধ ব্যবহার হয় যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দুধ বাড়াতে সাহায্য করে, তবে এগুলো ডাক্তার ছাড়া খাওয়া নিরাপদ না। এগুলোর ব্যাপারে পরে আসি, আগে আপনার ব্যাপারটা ক্লিয়ার করি। তো যা বলছিলাম, প্রতিদিন যদি শিশুকে বুক ধরানো হয়
মানে নবজাতক বারবার বুকে চুষলে শরীরে আরও বেশি দুধ তৈরি করতে শুরু করে। এটা সবার ক্ষেত্রে এক হয় না। সব মায়ের শরীরে সমান পরিমাণ দুধ আসে না। কখনো কখনো অতিরিক্ত ফর্মুলা দুধও লাগতে পারে। বিশেষ করে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই কিছু করার আগে আমার বা কোনো ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টর কথাগুলো বলে থেকে আবারও বলল, এতটুকু এখন জানেন, যদি আপনারা চান তবে এই পুরো প্রসেসে আমি আপনাদের বিশেষভাবে সাহায্য করব। আরহামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওকে, বাট বুকে দুধ আসতে কতদিন সময় লাগতে পারে? দেখুন, সবার ক্ষেত্রে এক নয়। কারো দেরিতে হয়, কারো আবার 3-4 দিনে হয়ে যায়। আসলে নিয়মিত ব্রেস্ট পাম্প ব্যবহার, শিশুকে বুক ধরানো, নিয়মিত ওষুধ ব্যবহার, এই সবের উপর নির্ভর করে। আর অবশ্যই মেয়েটার খাওয়া দাওয়ার দিকে ধ্যান রাখতে হবে। বেশি বেশি আয়রাকে দিয়ে ব্রেস্ট ফিড করাতে হবে যাতে তাড়াতাড়ি দুধ আসে। আমিনা চিন্তিত কণ্ঠে বলল, সব ঠিক আছে, কিন্তু এতে কোনো ক্ষতি আছে? মানে যাকে দিয়ে কলাবো? হ্যাঁ, একটু আছে। কিছু ভালো পেতে হলে খারাপ দিকটা তো সহ্য করতেই হবে। তবে চিন্তার বিষয় নেই, এই পুরো প্রসেস মেয়ের বডির উপর ডিপেন্ড করে। মেয়েটা যত সুস্থ থাকবে তত ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, হবে না বললেই চলে। আরহাম কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা কালকে আপনার সাথে দেখা করব। কিন্তু আর একটা কথা, যতদিন বুকে দুধ আসবে ততদিন আয়রাকে কি খাওয়াবো? ওকে তো না খেয়ে রাখতে পারবো না। আপনারা যদি টাকার দিকটা ঠিক রাখেন তবে আমি প্রতিদিন নিজ দায়িত্বে আমার কর্মকর্তা দিয়ে 2 বেলা আপনাদের বাড়িতে 3 থেকে 4 ফিডার দুধ পাঠিয়ে দিব। টাকার টেনশন করবেন না, আপনার খুশি হয়ে যত নেবেন। এই বলে আরহাম আর আমিনা উঠে দাঁড়ালো। ডক্টরও উঠে দাঁড়ালো। পরপরই বলে উঠল, আর একটা কথা মিস্টার আহরাম, দেখুন, এখানে অনেক জাতের নারী আসে। এখন যার থেকে পারবো তার থেকে কিন্তু দুধ দিব। এতে কি কোনো সমস্যা হবে? না, আমার মেয়ের পেট ভরা দিয়ে কথা। আরশি ড্রাইভ করছে। আরহাম মেয়েকে বুকের সাথে লাগিয়ে রেখেছে। আমিনা এক পলক ছেলের দিকে তাকিয়ে বলল, কি করবি আরহাম? আরহাম শান্ত কণ্ঠে বলল, দেখি। তুই যদি চাস তবে ভালো একটা মেয়ে দেখাবো। আরহাম বিরক্তি নিয়ে বলল, নো, আই ওয়ান্ট গেট ম্যারিড। হ্যাভ লস্ট ট্রাস্ট ইন ওম্যান। ডোন্ট ফোর্স মি। আমিনা বেগম ভুরু কুঁচকে বলল, তাহলে কি করবি তুই? তোর মেয়েকে কে দেখবে? টাকা থাকলে সব হয়, একটু খোঁজ নিলেই হবে। আমিনা বেশ রাগী কণ্ঠে বলল, কোনো ভালো পরিবারের সন্তান রাজি হবে না এইসব করতে। কোনো সম্পর্ক ব্যতীত শুধু টাকার জন্য কেউ এরকম করবে না। আর এই টাকার জন্য করলে তো তোর মেয়েকে সে যত্নটুকু দিতে পারবে না। এখন যাকে তাকে এনে আয়রাকে ধরিয়ে দিলে তো হবে না। বিশ্বাসযোগ্য মানুষ লাগবে তো, যে আয়রার পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখবে। আরহাম সিটে মাথা হেলিয়ে দিয়ে ভাবতে লাগলো কি করবে, কিন্তু সে বিয়ে করবে না এটা সে শিওর। আর সে বিড়বিড় করে বলল, এমন মেয়ে কোথায় পাবে তুমি যে বিনা স্বার্থে তোমার মেয়ের খেয়াল রাখবে? সবাই বাড়িতে ফিরতেই নুবা এগিয়ে আসলো। বুকটা তার চিনচিন করছে, কি হলো না হলো জানার জন্য। সবাই এসে ক্লান্ত শরীর নিয়ে লিভিং রুমে বসলো। আরহাম মেয়েকে নিয়ে রুমে চলে গেল। নুবা এক পলক সেদিকে তাকিয়ে আরশির দিকে এগিয়ে আসলো। আরশি নুবাকে দেখেই বলে উঠল, আয়রা ঠিক আছে, শুধু একটু বদহজম হয়েছিল। নুবা যেন শান্তির নিঃশ্বাস ফেলল। আরশির পাশে বসে বলল, যাক, আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেছে। তেমন কিছু না, ওর কৃত্রিম দুধ পেটে হজম হয় না। রাতের সবাই একসাথে ডাইনিং টেবিলে বসলেও হারুন মির্জা নেই। আরহাম আসার পর থেকে সে এখানে আসে না। এখনো পর্যন্ত বাপ ছেলের ভেতরে কথা হয়নি। আর সে আগে খেয়ে উঠে আয়রাকে ধরেছে, এখন বাকি সবাই খাচ্ছে। নুবা সবাইকে তা এগিয়ে দিচ্ছে। আরফ এক পলক নুবার দিকে তাকিয়ে বলল, নোবা, ডালের বাটিটা দে তো। নুবা বিনা বাক্যে বাটি এগিয়ে দিল। পরপরই আরাফ বলে উঠল, লেবুর বাটিটা দে।
নুবা বাটিটা এগিয়ে নিয়ে আসতেই আরাফ নুবার পঞ্চদশে স্পর্শ করল সবার অগোচরে। সাথে সাথে নুবার হাত থেকে বাটিটা পড়ে গেল। সে কাতর চোখে আরাফের দিকে তাকালো। আরাফ হাত সরিয়ে নিল। সবাই চোখ তুলে নুবার দিকে তাকালো। নুবা বেশ ভয় পেয়ে আস্তে করে নিচে পড়ে যাওয়া চীনেমাটির বাটির টুকরোগুলো হাতে তুলে নিল। উঠে দাঁড়িয়ে বলল, আমি লেবু কেটে আনছি। বলেই রান্নাঘরে চলে গেল। একটু পর লেবু কেটে এনে আরাফের সামনে দিয়ে রুমে চলে গেল। হাজেরা বাইরে কাজ করছে। নুবা রুমে যেয়ে দরজা লাগিয়ে দিল। তার এতটা খারাপ লাগছে সে নিজেও জানে না। যার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে শুয়ে দিচ্ছে, যা ইচ্ছে বলে ফেলছে। নিজের আশ্রয়স্থল হারানোর ভয়ে সমাজের নিচু চোখ থেকে বাঁচতে নুবা চুপ করে সহ্য করছে। নুবার চোখ দিয়ে টুপটাপ বৃষ্টির ন্যায় পানি ঝরতে লাগলো। কেন আরাফ তাকে এভাবে প্রতি পদে পদে হেনস্থা করছে? কি দোষ তার? আমিনা বেগম খেতে খেতে ছেলের দিকে তাকিয়ে বলল, কি ভাবলি বাবা? বলে তো আসলি কাল ডক্টরের কাছে যাবি। আরহাম মুখে ভাত পুরে বলল, একটা মেয়ের ব্যবস্থা করো। কোথা থেকে ব্যবস্থা করব? লোকের বাড়িতে যেয়ে এই বলবো যে আমার নাতির জন্য একটা সাময়িক দুধ দিতে পারবে এমন মা প্রয়োজন। আরহাম বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ, দরকার পড়লে বলবে। পাগল হয়েছিস তুই? কারো বাড়িতে বড় থালা নিয়ে যে বলা যায় আমার ছেলের জন্য আপনার মেয়েকে বউ করতে এসেছি, তবে কাউকে বলা যায় না টাকার বিনিময়ে নাতনির মা কিনতে এসেছি। আরহাম বেশ ভেবেচিন্তে বলল, নুবাকে বলো ওর ফিজিক্যাল ফিটনেসের সাথে আয়ের সাথে একটা আলাদা ভাবও জমেছে। আরহামের কথায় আমিনা হতভম্ব হয়ে কিছু বলতেই যাবে তার আগেই আরাফ বলে উঠল, কেন? নুবাকে কেন? ও কেন তোমার মেয়ের জন্য নিজের বডি ফিটনেস নষ্ট করতে যাবে? আয়রাকে ফিট করাতে হলে নুবার পুরো শরীর ভেঙে পড়বে। ও কেন এমন করবে? আর ও এমন মেয়েও না যে বললেই টাকার জন্য রাজি হয়ে যাবে। আরাফের কথায় আরহাম বেশ রেগে গেল। ডাইনিং টেবিলে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, তোমাকে বলেছি আমি কিছু বলতে? মা আর আমার ভিতরে কথা বলছো কেন? আরহামের চিৎকারে আরাফ প্রচন্ড রেগে গেল, কিন্তু বড় ভাই দেখে কিছু বলতে পারল না। খাবারে পানি ঢেলে উঠে গেল আরাফ। আরাফ কোনো মতেই চায় না নুবা আরকে ফিট করার, কারণ এত করে নুবার সুন্দর ফিগারটা নষ্ট হয়ে যাবে। আর আরাফ তো নুবার শরীরের টেক্সচারটা প্রচন্ড পছন্দ করে। আরাফ যেতেই আমিনা বলে উঠল, আরাফ ঠিকই বলেছে আরহাম, নুবা এটা করতে চাইবে না। আর ওকে যদি এই কথা বলি তবে ভাববে এতদিন ওদের এই বাড়িতে রেখেছি তাই এখন ওদের ফায়দা উঠানোর চেষ্টা করছি। আরহাম মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে তুমি কি চাও আমার মেয়েটা না খেতে পেয়ে মরে যাক? আমিনা বেগম বিচলিত হয়ে বলল, ছি ছি, এসব কি বলছিস? আমি এমন কেন চাইবো? তাহলে কেন ও কি বলতে পারবে না? এতদিন এই বাড়িতে থেকেছে, খেয়েছে, তোমাদের টাকায় বড় হয়েছে, এত কিছু পরেও কেন আমাদের একটু সাহায্য করতে পারবে না? ওয়াই মম? আমিনা বেগম শান্ত কণ্ঠে বলল, আরহাম বোঝার চেষ্টা কর বাবা, মেয়েটার বিয়ে হয়নি। বাহিরের মানুষ এরকম কিছু জানলে অবশ্যই খারাপভাবে নেবে, নোবাকে খারাপ চোখে দেখবে। তুই বুঝবি না আরহাম, ওর পুরো দায়িত্ব আমরা নিয়েছি। এখন ওকে কি করে স্বার্থপরের মতো এমন একটা কাজ করতে বলবো? আরহাম অনেকটা রেগে বলল, আমার মেয়ে কি ওকে খেয়ে ফেলবে নাকি? আর কোন সমাজের কথা বলছো? তারা কি আমাদের দুবেলা ভাত দেয়? আমিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছু জানি না। আপনি বিয়ে করবেন না, শুধু শুধু একটা মেয়েকে বলবেন যে সে যাতে আপনার মেয়েকে আগলে নেয়। আজকাল কোথায় এরকম মেয়ে পাবেন আপনি? এবার আপনি আপনার মেয়েকে নিয়ে বুঝুন কি করবেন, না হলে এই কৃত্রিম দুধই খাওয়ান। আমার এর থেকে বেশি কিছু করার নেই। বলেই আমিনা বেগম প্লেটে হাত ধুয়ে পাশ থেকে টিস্যু নিয়ে উঠে গেল। আরহাম রাগে ফুঁসতে লাগলো। পরপরই খাবার রেখে উঠে গেল। আয়রাকে আরশির কোল থেকে নিয়ে রুমে চলে গেল। মাঝখান থেকে আরশি চুপচাপ দেখলো কি হলো। হাজেরা বেগম সময় পেলেই ছোট ছোট খেতা পাতেন নিজের মেয়ের জন্য। আস্তে আস্তে উনি সব গুছিয়ে রাখছেন। হাজেরার কাজের ভেতরে বাইরে থেকে আমিনা বেগম ডাক দিল,
ভিতরে আসবো হাজেরা? হাজেরা মিষ্টি কণ্ঠে বলল। আসুন আপা। আমিনা ভিতরে প্রবেশ করলো, বিছানায় বসে বলল। কি করছো? এই তো আপা বসেছিলাম, তাই ভাবলাম ফেলে রাখা খেতাগুলোতে একটু হাত দিই। আমিনা হেসে ফেলল। ভবিষ্যতের নাত নাতির জন্য নাকি? হাজেরা হেসে বলল। ওদের তো দামি কিছু দিতে পারবো না, তাই নিজ হাতে কিছু করে রাখছি, যাতে আমি না থাকলেও ওদের একটু কাজে আসে।